হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছি। সো এসএসসি কেমিস্ট্রি আজকে থার্ড চ্যাপ্টার ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক ইলেকট্রন কনফিগারেশন সিস্টেম নিয়ে ডিসকাস করব। তো এর আগে আমরা পড়ে আসছি কি ইলেকট্রন প্রোটন নিউট্রনের আইডেন্টিফিকেশন বা এগুলার পরিচিতি। তারপর পড়ে আসছি রাদারফোর্ড অ্যাটম মডেল। তারপর পড়ে আসছি বোর অ্যাটম মডেল। তারপর এগুলার মেরিটস, ডিমেরিটস, পজিটিভ সাইডস, নেগেটিভ সাইডস, তারপর এগুলোর মধ্যে সিমিলারিটিস, ডিসিমিলারিটিস পড়ে আসছি। তারপর এগুলো দিয়ে ম্যাথ করে আসছি। তারপরে আমরা আইসোটোপস নিয়ে কথা বলছি। তারপরে আমরা কী নিয়ে আরও পড়ছি, অ্যাটমিক নাম্বার, মাস নাম্বার, এগুলো নিয়েও কথা বলছি। বাট আজকে আমরা ইলেকট্রন কনফিগারেশন সিস্টেম নিয়ে ডিসকাস করবো, অর্থাৎ একটা অ্যাটমের মধ্যে ইলেকট্রনগুলো কিভাবে আছে, তার কনফিগারেশন সিস্টেমটা, এটা নিয়ে আমরা একটু কথাবার্তা বলবো। এখন নামটা যদি আমি খেয়াল করি, নামটা একটু ইউনিক, কোয়ান্টাম মেকানিক্যাল অ্যাটম মডেল। তুমি বা আমি নাম দেখে বুঝে যাব যে এই মডেলটা কোয়ান্টাম মেকানিক্সের উপর দাঁড় করানো। ওকে, দ্যাটস ফাইন, বাট আমার কোশ্চেনটা অন্য জায়গায়। খেয়াল করছো রাদারফোর্ড অ্যাটম মডেল কে দিছিল বা কে বলছিল এটা নিয়ে? রাদারফোর্ড, আর্নেস্ট রাদারফোর্ড। কত সালে? 1911 সালে। নিলস বোর বলছিলেন 1913 সালে তার বোর অ্যাটম মডেল নিয়ে। রাদারফোর্ড অ্যাটম মডেল রাদারফোর্ড বলছে, বোর অ্যাটম মডেল বোর বলছে, বাট কোয়ান্টাম মেকানিক্যাল অ্যাটম মডেল তাহলে কে বলছে? এখন এটার অ্যান্সার হচ্ছে কোয়ান্টাম মেকানিক্যাল অ্যাটম মডেল বেসিক্যালি যতগুলা সায়েন্টিস্ট এই অ্যাটম মডেল নিয়ে কথাবার্তা বলছেন তাদের প্রত্যেকের পজিটিভ সাইডস, নেগেটিভ সাইডস এগুলোকে ডিফাইন করে নিয়ে পজিটিভ যা যা আছে সেগুলো নিয়ে কথা বলছে। আর একটু ইজিলি বললে, যেমন দেখো রাদারফোর্ডে বলছিল কি কি বলছিল, নিউক্লিয়াসটা অ্যাটমের সেন্টারে আছে। ধরো এটা একটা অ্যাটম, এটার সেন্টারে এরকম করে নিউক্লিয়াসটা আছে, নিউক্লিয়াসটা পজিটিভ চার্জ। ওকে, ডান। তো এই যে জিনিসটা কোয়ান্টাম মেকানিক্যাল অ্যাটম মডেলে এই জিনিসটাকে নেওয়া হয়েছে যে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসটা পজিটিভ চার্জ অ্যান্ড এটা অ্যাটমের সেন্টারে আছে, এই জিনিসটা নেওয়া হয়েছে। বোর অ্যাটম মডেলে বলছিল কি এনার্জি লেভেল নিয়ে কথাবার্তা বলা হয়েছিল, তাই না? অরবিট নিয়ে কথাবার্তা বলা হয়েছিল। বোর অ্যাটম মডেলে ওই জিনিসটাও আছে, ওই জিনিসটা এখানে ইনক্লুড করা হয়েছে। তারপর তোমরা এইচএসসিতে পড়বা শ্রোডিঞ্জার্স ইকুয়েশন, তারপর ট্রিবগলিস ইকুয়েশন, তারপর ওয়েভ ফাংশনের ইকুয়েশন আছে, হাইজেনবার্গের একটা প্রিন্সিপাল আছে, তারপরে এরকম আরও অনেক কিছু আছে। সো সব কিছুকে ইনক্লুড করার পরে যে মডেলটাকে আমরা দাঁড় করাইছি, রিপ্রেজেন্ট করছি সবার সামনে, এই মডেলটার নামই কি? কোয়ান্টাম মেকানিক্যাল অ্যাটম মডেল। এখন কোয়ান্টাম মেকানিক্যাল অ্যাটম মডেল বোঝার আগে আমাদের ছোট্ট কিছু কিছু জিনিস বোঝা লাগবে, দেন আমরা মডেলটাতে যাব। এখন বুঝতে গেলে ফার্স্টে আমাদের যে জিনিসটা আছে সেটা কি? কোয়ান্টাম নাম্বার। ভাই হাইলাইটার কই আমার? হাইলাইটার, আচ্ছা ওকে, কোয়ান্টাম নাম্বার। এখন কোয়ান্টাম নাম্বার জিনিসটা কি? দেখো আমরা অরবিট নিয়ে কথা বলছি না, তো এই যে অরবিটটা, এই অরবিটটার সাইজ, শেপ, ওরিয়েন্টেশন, কি সাইজ, শেপ, ওরিয়েন্টেশন, 3D ওরিয়েন্টেশনটা বেসিক্যালি 3D ওরিয়েন্টেশনটা 3D হবে, ঠিক আছে? সো সাইজ, শেপ, ওরিয়েন্টেশন, এই তিনটা জিনিস নিয়ে কথা বলবো। আরেকটা জিনিস, ইলেকট্রনটা বলতেছে না ঘুরতেছে, রোটেট করতেছে, ওই রোটেশনের ডাইরেকশনটা কোন দিকে রোটেট করতেছে সেটা নিয়ে কথা বলবো। তার মানে কি, 1 শেপ, 2 সাইজ, 3 ওরিয়েন্টেশন, 4 ডাইরেকশন অফ দ্য রোটেশন অফ দ্য ইলেকট্রন। সো 4টা জিনিস, এই 4টা জিনিস নিয়ে যে আমরা কথা বলবো যেই মডেলে, সেই মডেলটার নাম কি? যেই নাম্বারের সাহায্যে এক্সপ্রেস করব, যে নাম্বারের সাহায্যে এক্সপ্রেস করব সেই নাম্বারটাকে আমরা কি বলতেছি? কোয়ান্টাম নাম্বার। আর যেই মডেলে এগুলো এক্সপ্রেস করতেছি সেটার নাম কি? কোয়ান্টাম মেকানিক্যাল অ্যাটম মডেল। তো এই কোয়ান্টাম নাম্বার কয়টা আছে? 4টা আছে। ভাইয়া কি বলছি? সাইজ বলছি না, তারপর শেপ বলছি না, তারপর ওরিয়েন্টেশন, তারপর কি? ডাইরেকশন অফ দ্য রোটেশন অফ দ্য ইলেকট্রন, অর্থাৎ ইলেকট্রনের রোটেশনের ডাইরেকশনটা নিয়ে কথা বলতেছি। এখন 4টা জিনিস যেহেতু,
তার মানে কি আমার স্পিন নাম্বার কয়টা? অ্যাজ ইউজুয়াল 4টা। একটা হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, একটা হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, একটা হচ্ছে সাবসিডিয়ারি, আর একটা হচ্ছে স্পিন। সরি, ফার্স্টে হচ্ছে প্রিন্সিপাল। প্রিন্সিপালটা কি? সাইজ ডিফাইন করতেছে। প্রিন্সিপালটা কি ডিফাইন করতেছে? সাইজ ডিফাইন করতেছে। শেপকে ডিফাইন করতেছে। শেপ ডিফাইন করতেছে হচ্ছে সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার। সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার বাংলায় যেটাকে বলা হয় সহকারী কোয়ান্টাম নাম্বার। ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার কি? যেটার সাহায্যে আমরা 3D ওরিয়েন্টেশনটাকে ডিফাইন করতে পারবো। এবং রোটেশনটা কি কার সাহায্যে ডিফাইন করতেছি? স্পিন কোয়ান্টাম নাম্বার বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যার সাহায্যে ডিফাইন করতেছি। হালকা হালকা এটা একটু বুঝবো। বাই দ্য ওয়ে, ডিসক্লেমার, এই চ্যাপ্টারটার এই টপিকটা বোঝানোর সময় আমি অনেক কিছু তোমাদের বইয়ের বাইরে কিছু কিছু জিনিস নিয়ে কথাবার্তা বলবো, বাট বললেও দেখবা যে দিন শেষে এই জিনিসগুলা তোমার বইয়ের অনেক কন্টেন্ট আছে যেগুলো আর কি তোমাদের জন্য হেল্পফুল হবে। ওকে, শুরু করি, তাহলে বুঝবা। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার সোজা বাংলায় মনে রাখবা, বোর অ্যাটম মডেলে এন এর ভ্যালু যেটা বলতা না, এন এর ভ্যালু নিয়ে আমরা কথা বলছি না বোর অ্যাটম মডেলে। এন ইকোয়ালস টু 1 হলে কে শেল, এন ইকোয়ালস টু 2 হলে এল শেল, এন ইকোয়ালস টু 3 হলে এম শেল। ওই এন এর যে ভ্যালুটা ওইটাকে আমরা বলতেছি কি? পজিটিভ প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। সো প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার কি? সোজা বাংলায় মনে রাখবা, বোর অ্যাটম মডেলের যে এন এর ভ্যালু ওইটাই হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। আচ্ছা, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারকে কি দ্বারা রিপ্রেজেন্ট করা হয়? পরে আসছি, এন এর সাহায্যে রিপ্রেজেন্ট করা হয়। হ্যাঁ, বোর মডেলে যা পড়ছে এখানেও তাই, কারণ কি বোর মডেলে অরবিটটাতেই তো এখানে ইনক্লুড করেছে। সো ওনার ওই মডেলের ওই নাম্বারটাকেও এখানে ইনক্লুড করে দিচ্ছে আর কি। The value of n gives the idea about the size of the atom. অ্যাটমের সাইজটা কি ডিফাইন করতেছে কে? n এর ভ্যালু। যেমন খেয়াল করো, এখানে দুইটা অ্যাটম দিছে আমি, দুই ধরনের অ্যাটম আছে। একটা অ্যাটমে আছে কি? কে শেল, এল শেল, এম শেল। তার মানে তিনটা শেল আছে, তিনটা এনার্জি লেভেল আছে, কে শেল, এল শেল আর এম শেল। আর আরেকটার মধ্যে আছে কি? কে, এল, এম, এন, ও। আছে কি? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। একটার মধ্যে আছে তিনটা শেল, আর একটার মধ্যে আছে কি? পাঁচটা শেল। এখন তুমি বলো তো কোনটার সাইজ বড়, কোন অ্যাটমটার সাইজ বড়? অ্যান্সার কি দিবা তুমি? এটাই বলবা না যার ভাইয়া পাঁচটা হচ্ছে আছে, শেল আছে। তার মানে কি এই এন এর ভ্যালুটা আমাকে কি হেল্প করতেছে? অ্যাটমের সাইজ ডিফাইন করতে হেল্প করতেছে। আচ্ছা, তার মানে কি ভ্যালু অফ এন যার বড় তার কি অ্যাটম সাইজও বড়, আর যার ভ্যালু অফ এন কম, এন এর ভ্যালুটা যার কম বা ছোট, তার কি সাইজ অফ অ্যাটম ছোট। আচ্ছা, এন এর ভ্যালু অ্যাকচুয়ালি বোঝানো হয়েছে যার যত বেশি সাইজ অফ অ্যাটম তত বেশি। যেমন এন এর ভ্যালু এখানে 3টা, তার মানে কি ওর এটার সাইজ ছোট, এখানে 5টা, ওর সাইজ বড়। এভরি মেজর শেল কন্টেইনস 2n স্কোয়ার নাম্বারস অফ ইলেকট্রন। এই জিনিসটা খুব ইম্পর্ট্যান্ট। প্রত্যেকটা শেলে সর্বোচ্চ 2n স্কোয়ার নাম্বার ইলেকট্রন ক্যাপচার করতে পারে, ধারণ করে রাখতে পারে। এখন এই জিনিসটা আমরা একটু নিচে গেলে ডিটেলস বুঝবো। ডিটেলস বুঝবো বলতে অ্যাকচুয়ালি কীভাবে মানে থাকতেছে ওটা আর কি নিচে গেলে আরও ডিটেলসে বুঝবা। শর্টকাটে বুঝো যে 2n স্কোয়ার সংখ্যক ইলেকট্রন একটা শেলে সর্বোচ্চ থাকতে পারবে। এন এর ভ্যালু 1 হলে কি? 2। এন এর ভ্যালু 1 হলে কি? 2। 2 ইন্টু 1 স্কোয়ার ইজ ইকুয়ালস টু 2। এন এর ভ্যালু 2 হলে কি? 2 ইন্টু 2 স্কোয়ার ইজ ইকুয়ালস টু 8। 2 দুগুণে 4, 4 দ্বিগুণে 8। এন ইকুয়ালস টু 3 হলে 2 ইন্টু 3 স্কোয়ার, তাহলে 3 তিরিকে 9, 9 দুগুণে 18। 2 ইন্টু 4 স্কোয়ার, 16 একে 16, 4 4 16, 16 দুগুণে 32। ঠিক আছে? সো এই যে এন এর স্কোয়ার, এন কার জন্য কার উপর ডিপেন্ড করছে? মানে কততম শেলে সর্বোচ্চ, ধরো থার্ড শেলে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন এক্সিস্ট করতেছে। বাইতে এটা এমসিকিউতে আসে যে অমুক শেলে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন এক্সিস্ট করতেছে, বা ইন থার্ড শেল হাউ মেনি ইলেকট্রনস দেয়ার শেল ক্যান সরি, ধরো থার্ড শেলে কয়টা ইলেকট্রন আছে, সোজা বাংলায় তুই অ্যান্সার কি দিবি? 2n স্কোয়ার দিবি। বাংলা বুঝছস? বাংলা বুঝলে কাম দিবে। আয় এবার হচ্ছে সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার, এটা বুঝ। সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার জিনিসটা কি? সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার হচ্ছে সোজা বাংলায় সাবশেল ডিফাইন করতেছে। সাবশেল ডিফাইন করতেছে মানে কি? The subsidiary number gives an idea about the subshell at the different energy level in an atom. প্রত্যেকটা এনার্জি লেভেলের আলাদা আলাদা সাবশেল ডিফাইন করতেছে আছে। সো এই সাবশেলগুলোকে ডিফাইন করতেছে কে? সাবসিডিয়ারি নাম্বার। এখন এই সাবসিডিয়ারি নাম্বারটা অ্যাকচুয়ালি কার উপর ডিপেন্ড করবে? এন এর উপর ডিপেন্ড করবে। ইচ শেল ইজ ডিভাইডেড ইন্টু এ সার্টেন নাম্বার অফ সাবশেলস ফর দ্য ইলেকট্রনস টু মুভ ফ্রম দ্য নিউক্লিয়াস অফ দ্য অ্যাটম টু ডিফারেন্ট এনার্জি লেভেল। তাই কিছুই বুঝি নেই। সোজা বাংলায় এক লেভেল এনার্জি লেভেল থেকে আরেকটা এনার্জি লেভেলে যাওয়ার জন্য এই শেলগুলা আলাদা আলাদা সাবশেলে ডিভাইড করা। কেমনে ডিভাইড করা? ইন্টারে বুঝবা।
The quantum number used to describe the subshells or orbitals in which an electron resides in shell is called subsidiary quantum number. It is expressed by L. Subsidiary quantum নাম্বারটাকে L দ্বারা ডিফাইন করা হয়। এটা ইম্পর্টেন্ট, এটা সংজ্ঞা, এটা আসবে না পরীক্ষায়, সংজ্ঞা কোনো পরীক্ষায় আসে না, সো সংজ্ঞা লাগবে না, সংজ্ঞা বোঝা লাগবে না, সংজ্ঞা বেসিক যা যা বোঝা লাগবে আমি বলে দিব, আমি বুঝাই দিচ্ছি যেগুলো বেসিক লাগবে। বাট ওপরে যারা টপার আছিস তোরা কন্টেন্ট যদি উপর থেকে বোঝা লাগে বুঝতে পারবি, আর এগুলোর ডিটেলস হচ্ছে ইন্টারে আছে। যদি কারো এগুলোর ইন্টারের কনসেপ্টও বোঝা লাগে জানাইস, আলাদা একটা ভিডিওতে দিব। বাট এটা যেহেতু এসএসসি বেস্ট, সো এসএসসিতে যা যা লাগবে আমি ওগুলোই ডিফাইন করবো। বাট নোটটা বেসিক্যালি ইন্টারের অনেক কিছু আছে, মানে অনেক কিছু লিখে ফেলছিলাম, তো ওইখানে একটু কাটছাট করে আর কি তোদের জন্য রেখে দিছি। আচ্ছা, তো the value of L depends on the value of N. That's the important part. The value of L depends on the value of N. এখন এই L এর ভ্যালু স্টার্ট হবে হচ্ছে 0 থেকে আর কন্টিনিউ হবে কত n-1 পর্যন্ত। এক্সাম্পল দিছি দেখো, আর একটা জিনিস। আচ্ছা, L এর ভ্যালু 0 হলে হচ্ছে S সাবশেল, L এর ভ্যালু 1 হলে হচ্ছে P সাবশেল, L এর ভ্যালু 2 হলে হচ্ছে D সাবশেল, L এর ভ্যালু 3 হচ্ছে S সাবশেল। বাই দ্য ওয়ে তোমাদের বইতে হচ্ছে এগুলো অরবিটাল লেখা আছে, এখানে একটা কনসেপ্ট একটু ঝামেলা আছে, অরবিট কোনটা অরবিটাল কোনটা এটাই আছে। আমি এটা একটু শর্টকাট আগে লিখে নিই তাহলে বুঝবা, লিখে দিই। ফার্স্টে হচ্ছে অ্যাটম, ঠিক আছে, অ্যাটমের থাকে হচ্ছে শেল, সেলের থাকে হচ্ছে সাবশেল, দেন ওর থাকে হচ্ছে অরবিটাল। কি বলছি, অ্যাটম, অ্যাটমের থাকে হচ্ছে শেল, শেলের থাকে হচ্ছে সাবশেল, সাবশেল, সাবশেলের থাকে কি অরবিটাল। এই শেলের দুইটা নাম আছে, শেলকে আমরা আলাদাভাবে দেখতে পারি হচ্ছে এনার্জি লেভেল, শেলের আরেকটা নাম হচ্ছে অরবিট, সাবশেলের আরেকটা নাম হচ্ছে সাব এনার্জি লেভেল। সো এই জিনিসটা একটু মনে রেখো, এটা একটু কাজে লাগবে, ঠিক আছে। মরার বিরক্ত লাগে। হ্যাঁ ডান, ওকে চলো আবার ফিরে যাই। তাহলে ভাইয়া কি বলছি, এল এর ভ্যালু ডিপেন্ড করবে হচ্ছে 0 থেকে, এল এর ভ্যালু স্টার্ট হবে 0 থেকে, এল এর ভ্যালু স্টার্ট হবে 0 থেকে কন্টিনিউ হবে n-1 পর্যন্ত। এগুলো একটু পরে। এন এর ভ্যালু যখন 1, এল এর ভ্যালু কত 1-1 ইজ ইকুয়াল টু 0। এন এর ভ্যালু যখন 2 স্টার্ট হবে কত 0 থেকে, চলবে কত n-1, 2 থেকে 1 গেলে থাকে 1, তার মানে 0 আর 1। এন এর ভ্যালু যখন 3 তখন কি স্টার্ট হবে 0 থেকে, তাহলে 0 1 2, তাহলে এন এর ভ্যালু 3 হলে কয়টা থাকবে 3টা। এন এর ভ্যালু 4 হইলে স্টার্ট হবে 0 থেকে, 0 থেকে 1 2 3। খেয়াল করছো, এন এর ভ্যালু যত আমার সাবশেল তত, এন এর ভ্যালু যত সাবশেল ততগুলো। আচ্ছা, এই যে এল এর ভ্যালু 0 1 2 পড়ছো না, এল এর ভ্যালু যখন 0 তখন এটারে আমরা বলবো হচ্ছে এস সাবশেল বা এস অরবিটাল, তোমার বইয়ের আলোকে হচ্ছে এস অরবিটাল। এল এর ভ্যালু যখন 2 তখন হচ্ছে এটারে আমরা বলবো পি। এল এর ভ্যালু যখন এল এর ভ্যালু যখন 0 তখন তো এস, এল এর ভ্যালু যখন 1 তখন কি পি, এল এর ভ্যালু যখন 0 তখন এস, 1 হইলে পি, 2 হইলে ডি, এস পি ডি এফ। অ্যান্ড এই জিনিসগুলোকে সুন্দর করে এইভাবে লেখে 4s 4p 4d 4f, মানে এন এর ভ্যালু যখন 4, এল এর ভ্যালু যখন 0 তখন আমার শেলের নাম কি 4s অরবিটাল বা 4s সাবশেল, তারপর 4p সাবশেল, তারপর 4d, তারপর 4f। আচ্ছা বাই দ্য ওয়ে মজার একটা জিনিস বলি, এই এস আসছে হচ্ছে শার্প থেকে, দাঁড়ো নিচে লিখে দিই, এস আসছে হচ্ছে শার্প থেকে,
পি আসছে হচ্ছে প্রিন্সিপাল থেকে, ডি আসছে হচ্ছে ডিফিউজ থেকে, এফ আসছে হচ্ছে ফান্ডামেন্টাল থেকে। আরও আছে, মানে জি হইতে পারে, যেমন ধরো এন এর ভ্যালু যদি 5 হয়, এন এর ভ্যালু যদি 5 হয় তখন কি এল এর ভ্যালু হবে কত? 0 1 2 3 4। বাট তুমি জানো এস, এটা হলো পি, এটা হলো ডি, এটা হলো এফ, এটা কি? এটা হচ্ছে জি। এখন এগুলা নিয়ে অ্যাকচুয়ালি নাই, তার কারণে আমাদের 118টা মলিকিউলস ডিফাইন করার জন্য অ্যাকচুয়ালি এর বাইরে লাগে না, এফ পর্যন্ত হইলে সবগুলোতে হয়ে যায়। আর এগুলাতে কিছু কোয়ান্টাম মেকানিক্সের কিছু আরও অনেক কিছু ডিটেলস আছে, সো এটা আপাতত এখন এটা হায়ার স্টাডিজে গেলে জানতে পারবা। ঠিক আছে, আমি ওইদিকে আর নাক গলাচ্ছি না, আমরা নর্মালি থাকি। খেয়াল করছো ভাইয়া যে কথাটা বুঝাইলাম, নাম্বার অফ সাবশেল অফ দ্য শেল ইজ ইকুয়ালস টু দ্য প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। তার মানে আমার সাবশেল কয়টা থাকবে একটা শেলের মধ্যে, ওইটা ডিপেন্ড করবে কার উপর? আমার শেলের এন এর ভ্যালু কত, বা আমার প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারটা কত, মনে থাকবে। সো যদি যে কোনো একটা অরবিটালকে আমরা এক্সপ্রেস করবো কার সাথে, বা সাবশেলকে এক্সপ্রেস করবো হচ্ছে ধরো 3s, তার মানে কি 3টা কি হবে? আমার প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, আর এস কি? সাবসিডিয়ারি। এস না, এটা এফ তোর, কারণ এস বললে মনে হবে কি যে ভাইয়া এস সাবসিডিয়ারি, মনে হয় তাহলে এস এর জন্য বলছে না, সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার। ওকে, আচ্ছা গেল। এবার আসি ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারে। ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার অ্যাকচুয়ালি ডিফাইন করতেছে হচ্ছে এটা 3D ওরিয়েন্টেশনের উপর। ঠিক আছে, 3D ওরিয়েন্টেশনটা কি শর্টকাটে যদি বলি, দেখ সেন্টারে হচ্ছে আমার নিউক্লিয়াস, আর বাইরে দিকে আমার ইলেকট্রন ঘুরতেছে। তো পজিটিভ নেগেটিভ দুইটা মিলে কি আমার হচ্ছে একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করবে না? ম্যাগনেটকে একটা আরেকটাকে অ্যাট্রাক্ট করে, আকর্ষণ করতেছে। যদি বিপরীত হয়, মানে অপোজিট চার্জ হয়, অপোজিট পাশ হয়, যেমন নর্থ পোল আর সাউথ পোল, অপোজিট অ্যাট্রাক্ট করবে, তাহলে কি ইলেকট্রন আর প্রোটন অপোজিট অ্যাট্রাক্ট করতেছে। তো এই যে এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হচ্ছে, এইটার জন্য বেসিক্যালি আমার যে হোল অরবিটের ওইখানে একটা অ্যারেঞ্জমেন্টের একটা চেঞ্জ আসতেছে। কেমন চেঞ্জ আসতেছে জানার দরকার নাই, এই নাম্বারটা জানা দরকার, অর্থাৎ এই ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারটা জানা দরকার। এটা কেন আসতেছে? এটা হচ্ছে ওই 3D একটা অ্যারেঞ্জমেন্ট আছে, ওইটার জন্য আসতেছে। কেমনে আসতেছে এখন লাগবে না, কখন লাগবে? ইন্টারে লাগবে, অনার্স ফার্স্ট ইয়ারে না, অনার্স সেকেন্ড ইয়ারে, তারা থার্ড ইয়ারে লাগবে। যারা হচ্ছে নিউক্লিয়ার ফিজিক্স নিয়ে ডিটেলস পড়বা তাদের লাগবে, আমাদের লাগবে না এখন। আচ্ছা, আমাদের যেটা লাগবে এটা আমরা কি দ্বারা এক্সপ্রেস করি? এম দিয়ে এক্সপ্রেস করি। এম এর ভ্যালু ডিপেন্ড করবে এল এর ওপর। এম এর ভ্যালু ডিপেন্ড করবে কার উপর? এল এর ভ্যালু এল এর ওপর। স্টার্ট হবে -L থেকে, চলবে কত পর্যন্ত? +L পর্যন্ত। এই যে খেয়াল করো, লিখেও রাখছি ভাইয়া সাইড। এল এর ভ্যালু যখন 0 তখন কি এম এর ভ্যালু 0। এল এর ভ্যালু যখন 1, এম এর ভ্যালু কত? -L থেকে +L, -1 থেকে +1, -1 0 +1। এল এর ভ্যালু যখন 2 তখন এম এর ভ্যালু কত? -2 -1 0 +1 +2। এল এর ভ্যালু যখন 3 তখন কি এম এর ভ্যালু -3 -2 -1 0 +1 +2 +3। খেয়াল করছো? তার মানে এল এর ভ্যালু যত, এম এর ভ্যালু হচ্ছে ডাবলের থেকে এক বেশি। এল এর ভ্যালু যত, এম এর ভ্যালু এম কয়টা থাকবে? তার ডাবলের থেকে এক বেশি। এল এর ভ্যালু যত, এম থাকবে ডাবলের থেকে এক বেশি, একটা বেশি, একটা বেশি। ঠিক আছে, এল এর ভ্যালু যত, এম থাকবে তার ডাবলের থেকে একটা বেশি। আচ্ছা, এগুলাকে আলাদা আলাদা নাম দেওয়া হয়েছে, যেমন এল এর ভ্যালু যখন 0 তখন এম এর ভ্যালু 0, অ্যান্ড ওটার আমরা নাম দিছি হচ্ছে এস। ঠিক আছে, এস অরবিটাল বেসিক্যালি যেহেতু একটাই, সো এর আর কিছু নাই, এটার আকার হচ্ছে গোলাকার, মানে স্ফেরিক্যাল। আর এল ইকস টু যখন 1 তখন হচ্ছে পি অরবিটাল। পি অরবিটালকে আমরা তিনটা ভাগে ভাগ হয়েছে, কিসের উপর? -1 0 +1 পি। তার মানে কি তিনটা, px py pz। এগুলো কেমন আসছে? একটা চিত্র আছে, আমি একটু দেখা দিই তাহলে বুঝবি। দাঁড়া, এই যে এখানে লিখে রাখছি, এস হইলে হচ্ছে শুধুমাত্র এস, পি হইলে কি px py pz, ডি হইলে কি dxy dyz
dz(x) dx স্কয়ার মাইনাস y স্কয়ার dz স্কয়ার। অ্যান্ড মজার ব্যাপার হচ্ছে এখানে যেহেতু 5টা কোয়ান্টাম নাম্বার না, সো 5টা কোয়ান্টাম নাম্বার যেহেতু, সো তাদের জন্য কি আমাদের এখানে কি অরবিটালও 5টা। সো তোমার বইতে বেসিক্যালি যে এগুলার অরবিটাল বলছে এসপিডিএফ, বাট অরবিটাল বেসিক্যালি যে এগুলা এস পি এক্স পি ওয়াই পি জেড ডি এক্স ওয়াই ডি ওয়াই জেড ডি জেড এক্স ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডি জেড স্কোয়ার, এগুলো হচ্ছে আমাদের অরবিটাল। আমাদের অরবিটাল কিন্তু বেসিক্যালি যে স্পিড এগুলো না, এগুলো হচ্ছে সাবশেল। কারণ অরবিট শেল, সাবশেল, তারপর হচ্ছে অরবিটাল। মানে শক্তি স্তরে থাকে হচ্ছে উপশক্তি স্তর, উপশক্তি স্তরে থাকে কি উপশক্তি স্তর। তো উপশক্তি স্তর বলে তো সাবশেল এরকম বলা লাগবে, তো এটা না বললে অ্যাকচুয়ালি অরবিটাল বলে। ঠিক আছে, আচ্ছা এখন 3D অরবিটাল যে শেপগুলো ওগুলো বেসিক্যালি যে এখান থেকে আসছে। এস অরবিটালটা দেখতে হচ্ছে স্ফেরিক্যাল, পি অরবিটালটা দেখতে হচ্ছে ডাম্বেল আকার, ডি অরবিটালটা দেখতে হচ্ছে ডাবল ডাম্বেল। আচ্ছা এগুলোতে বেসিক্যালি হচ্ছে নোডাল প্লেন, নোব, লোব, এগুলো নিয়ে অনেক কিছু আছে। ইলেকট্রন মেঘের ঘনত্ব কই বেশি থাকে কম থাকে জানা লাগবে না, বাদ দাও, ওগুলো আমাদের এক্সামে নাই, পরীক্ষায় নেই। এটা জাস্ট দেখতে কেমন, ওই যে পি এক্স মানে কি, সরি পি এক্স মানে কি এক্স অ্যাক্সিসের উপর ডাবল ডাম্বেলটা এক্সিস্ট করতেছে, ওয়াই মানে কি পি ওয়াই এর উপর ডাবল ডাম্বেলটা এক্সিস্ট করতেছে, জেড পি জেড মানে কি জেড অ্যাক্সিসের উপর এক্সিস্ট করতেছে। বাই দ্য ওয়ে 3 ডাইমেনশনে অ্যাক্সিস হচ্ছে 3টা, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস। দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, 3টা অ্যাক্সিস, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। দৈর্ঘ্যটা যদি এক্স বলো, প্রস্থরে ওয়াই বলে, উচ্চতা হবে জেড অ্যাক্সিস। হয়েছে, এটা তো অ্যাকচুয়ালি 3টা অ্যাক্সিস, তো সো 3টা অ্যাক্সিস তো বেসিক্যালি তুমি ওইভাবে ডিফাইন করা যায় না। সো 2D যেহেতু, তো আড়াআড়ি করে অ্যাকচুয়ালি বোঝানো হয় যে আর কি আছে দেখ 3D এক্সিস করে এইভাবে, বাট অ্যাকচুয়ালি এটা ওরকম না। যাই হোক, পি, এটা হচ্ছে পি অরবিটালের ডায়াগ্রাম হচ্ছে 3টা, ডি অরবিটাল হচ্ছে বেসিক্যালি 5টা। এই ডিএক্স ওয়াই, এক্স আর ওয়াই এর মাঝখান দিয়ে গেছে, এই যে এক্স আর ওয়াই মাঝখান দিয়ে গেছে ওয়াই জেড, ওয়াই অ্যাক্সিস, আর জেড অ্যাক্সিসের মাঝখান দিয়ে গেছে। বাই দ্য ওয়ে অ্যাক্সিসগুলো প্রত্যেকের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে। তোমার এক্সাম্পল হচ্ছে তোমার ওয়ালের যে কর্নারটা আছে, একদম তোমার রুমের যে কর্নারটা আছে, কর্নারের দিকে তাকাবা, দেখবা কি এক্স মানে এই বরাবর একটা গেছে, এই বরাবর একটা আসছে, নিচের দিকে একটা নামছে। দেখো প্রত্যেকের সাথে প্রত্যেকে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করছে, ওইটা হচ্ছে বেসিক্যালি 90 ডিগ্রি ভাবে বোঝায়। আচ্ছা ওই অ্যাঙ্গেলের মাঝখান দিয়ে আর কি এগুলো আসছে, এই যে ওয়াই অ্যাক্সিস আর জেড অ্যাক্সিসের মাঝখান দিয়ে আসছে, জেড অ্যাক্সিস আর এস অ্যাক্সিসের মাঝখান দিয়ে এরকম আসছে। আর দুইটা যেটা, এটা কি যে এটা যদি ওয়াই অ্যাক্সিস হয়, এটা যদি এক্স অ্যাক্সিস হয়, তাহলে যেরকম আসছে, তখন এই যে মাঝখান দিয়ে গেছে। আর এই যে জেড অ্যাক্সিসটা এখান দিয়ে, আরেকটা হচ্ছে ভিতর দিয়ে ঘুরতেছে, এরকম আর কি। তো এটা এখন লাগবে না। আর তার চেয়ে বড় ব্যাপার হচ্ছে, যদি আরো ইচ্ছা থাকে, খায়েশ থাকে, এই 3টারে বলা হয় হচ্ছে কি নন অ্যাক্সিয়াল। এই 3টারে বলা হয় হচ্ছে নন অ্যাক্সিয়াল, এক্স ওয়াই, ওয়াই জেড, জেড এক্স, মানে ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স। এই 3টারে বলা হয় হচ্ছে নন অ্যাক্সিয়াল। আর ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ডি জেড স্কোয়ার, এগুলোরে বলা হয় হচ্ছে অ্যাক্সিয়াল। বাট কেন হইছে, এই যে কেন হইছে, কারণ হচ্ছে যে অ্যাক্সিসের মাঝখান দিয়ে যেগুলো যায় না, একদম অ্যাক্সিস বরাবর যেগুলো গেছে, এগুলোরে বলা হচ্ছে অ্যাক্সিয়াল। আর যেগুলো অ্যাক্সিস বরাবর যায় না, যে এগুলা, এটা এটা এটা, এগুলো বলা হচ্ছে নন অ্যাক্সিয়াল। এগুলো লাগবে না, বলা দরকার বলে দিলাম, যার মনে হয় জেনে রাখলা। যদি কখনো আল্লাহ না করুক এক্সামে আসে, মানে এমসিকিউতে তো অনেক সময় দেয় অনেক স্কুল আটকানোর জন্য, আমরা যাতে না আটকাই, সাপোর্ট হিসেবে একটা থাকলো আর কি। ঠিক আছে, আচ্ছা লাস্ট হচ্ছে রোটেশন নাম্বারটা। রোটেশন নাম্বার কি, রোটেশন নাম্বার বা স্পিন কোয়ান্টাম নাম্বার, এটা হচ্ছে আমরা রোটেশনের উপর ডিফাইন করতেছি। ইলেকট্রনসগুলা কোন দিকে ঘুরতেছে, তারা কি মানে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতেছে না ক্লকওয়াইজ ঘুরতেছে। অ্যান্টি ক্লকওয়াইজ মানে কি, দেখো অ্যান্টি ক্লকওয়াইজ মানে হচ্ছে বেসিক্যালি যেদিকে ঘুরতেছে। আমার ঘড়ির কাঁটাটা তো স্বাভাবিক 12, 1, 2, 3, 4, 5, 6 এইভাবে ঘুরে। সো এই বরাবর ঘুরতেছে, অর্থাৎ এই দিকে ঘুরতেছে, এটা কি ক্লকওয়াইজ, মানে ঘড়ির কাঁটা যেদিকে ঘুরতেছে ওই দিকে হচ্ছে আমার মানে ঘোরা, এই জিনিসটা হচ্ছে আমরা বলি ক্লকওয়াইজ। আর যদি তার উল্টা দিকে হয়, তাহলে এটা আমরা কি বলবো, অ্যান্টি ক্লকওয়াইজ। ক্লকওয়াইজটা আমরা ডিফাইন করতেছি মাইনাস হাফ দিয়ে, অ্যান্টি ক্লকওয়াইজটা ডিফাইন করতেছি কি প্লাস হাফ দিয়ে। বাই দ্য ওয়ে মজার আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে এখানে প্লাস হাফ আর মাইনাস হাফ কেন আসছে, এটা জাস্ট একটা ভ্যালু না, এটা ভ্যালু আসার পিছনে আর অনেক কিছু রিজন আছে, লাগবে না আমাদের, বলে রাখলাম আগে। মানে এখানে যদি ব্যাপার থাকে বা এটা মুখস্থ কিনা, না এডিও মুখস্থ নেই, এখানে মাঝখানেও রিজন আছে, বললামই তো এগুলো সব ইন্টারের। বাট আমাদের এই কিছু কিছু জিনিস বোঝার জন্য, যে এখন একটা চার্ট দেখাবো, চার্ট এখন দেখলে দেখবা মাথা পুরার জট খুলে গেছে, সেইটা অ্যাকচুয়ালি আমাদের জানা দরকার।
আচ্ছা, এটার আমরা এক্সপ্রেস করতেছি এস দিয়ে। এস এর ভ্যালু প্লাস হাফ হবে মাইনাস হাফ হবে। মজার একটা জিনিস এইবার বলি, আমাদের প্লাস হাফ আর মাইনাস হাফ যে হচ্ছে, ঠিক আছে, যখন প্লাস হাফ একটা এক্সিসে ঘুরতেছে জিনিসটা, তখন হচ্ছে কি সবাই একদিকে ঘোরার কারণে ওর হচ্ছে একটা রোটেশন থাকে এবং ওই দিকে ওর একটা ম্যাগনেটিক ফিল্ড কাজ করে। ফর এক্সাম্পল একটা ইলেকট্রন এভাবে ঘুরতেছে, এরকম ঘুরতেছে, ঠিক আছে, এরকম করে ঘোরার কারণে ওর এই দিকে সবার একটা ম্যাগনেটিক ফিল্ড কাজ করে, যে সবাই শুধু এইভাবেই ঘুরবে তখন কি একটা ম্যাগনেটিক ফিল্ড এরকম এরকম কাজ করার কারণে তখন সবাই একটা ম্যাগনেটিক ফিল্ড ধরেই দিয়ে গেল। আরেকজন যে এইভাবে ঘুরতেছে, এদিক ঘুরতেছে, আরেকজন এদিক ঘুরতেছে, তো এদিক যে ঘুরতেছে, এদিক ঘোরার কারণে তার ম্যাগনেটিক ফিল্ড এদিকে যাবে। দুইটার ভ্যালু সমান বা ডাইরেকশন চেঞ্জ হলে জিনিস দুইটা হচ্ছে একজন একজনকে নিউট্রালাইজ করে। এটা খুব ইজিলি বুঝালাম, বাট এটা এত ইজি না, এটার মাঝখানে অনেক কমপ্লেক্সিটি আছে, ডিসক্লেমার, তো এটা এখন জানা লাগবে না। সহজে হচ্ছে এরকম প্লাস হাফ আর মাইনাস হাফ, সোজা কথায় প্লাস পজিটিভ স্পিন আর নেগেটিভ স্পিন, প্লাস হাফ আর মাইনাস হাফ একটা আরেকটারে এই ম্যাগনেটিক ফিল্ডারে নিউট্রালাইজ করে দেয়। নিউট্রালাইজ করার কারণে এখানে বেসিক্যালি একটু উইক ম্যাগনেটিক ফিল্ড হয় রোটেশনটার কারণে, স্পিডের রোটেশনের স্পিড। আমরা হচ্ছে এমবিআরের যখন ম্যাথগুলো করছিলাম ভেলোসিটির ভ্যালু অনেক বেশি আসছিল না, সো ওই ভেলোসিটিটা বেশি আসার কারণে বেসিক্যালি যে জিনিসটা হয় যে ধরো তোমার প্লাস হাফ আর মাইনাস হাফে এরকম ছোট্ট একটা উইক ম্যাগনেটিক ফিল্ড কাজ করে। উইক ম্যাগনেটিক ফিল্ড কাজ করার কারণে এখানে হচ্ছে ধরো যে এই ঝামেলাটা ঘটতো। তো প্লাস হাফ আর মাইনাস হাফের সাথে এটা কাহিনী নিয়েছে। সব যতক্ষণ যা যা বলছি সব কিছু অনেকটা চার্ট দিয়ে সামারি করে দিব, সামারি করে দিলে সব বুঝবো। তোমার বইতেই চার্টটা আছে, কাহিনী হচ্ছে তোমার বইতে চার্ট আছে, বাট কোশ্চেন হচ্ছে এই চার্টটা যে দিছে, আমার কোশ্চেন হচ্ছে চার্টটা কেন দিছে এটাই তো আমরা জানি না। অ্যান্ড এই পার্টটা বেসিক্যালি তোমাদের বইতে কোনো জায়গায় দেওয়া নাই, বাট তোমাদের বোর্ডে বিন্দাস একটা কোশ্চেন আছে, ধরো যে একজনের পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে, এটা ব্যাখ্যা করে, অর্থাৎ একটা অ্যাটম যে অনেক ধরনের কয়েকটা ভ্যালেন্সি একজনের মধ্যে এক্সিস্ট করে, ওই জিনিসটাই ডিফাইন করতে বলে। ওইটা কেমনে ডিফাইন করবো, ওইটা ডিফাইন করার জন্য যে জিনিসটা লাগে, ঠিক আছে, 1s 2s 2p x 2p y 2pz। ভালো কথা, প্রত্যেকটা অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারবে কি প্লাস হাফ আর মাইনাস হাফ। ওই যে নিউট্রালাইজ করে না, নিউট্রালাইজ করার কারণে ওদের এরকম প্রত্যেকটার মধ্যে, যেমন এটার মধ্যে দুইটা, এটার মধ্যে দুইটা, এখানে দুইটা দুইটা দুইটা, এখানে দুইটা 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 দুইটা, এরকম প্রত্যেকটার মধ্যে দুইটা দুইটা করে এক্সিস্ট করবে। সো ওইটার উপর বেসিক্যালি ডিফাইন করে তোমার হচ্ছে কোন অরবিটে মানে কোন সাবশেলে অ্যাকচুয়ালি সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারবে, অ্যান্ড ওইটার উপর ডিফাইন করেছে কোন শেলে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারবে, ওইটা চলে আসে। অ্যান্ড ওইটার জন্যই যে ফর্মুলা আসে। বুঝি 4 নাম্বারটা বুঝি, তাহলে সবগুলো বুঝবা। যেমন 4 নাম্বার মানে কি, শেল কোনটা, এন শেল। এখন এন শেলের জন্য এল এর ভ্যালু কত, 0 থেকে n-1, তাহলে 0 1 2 3 তিনটা আসছে। তো 0-র জন্য কি 4s 4p 4d 4f চারটা আসছে। 0-র জন্য 4s, 1-এর জন্য 4p, 2-এর জন্য 4d, 3-এর জন্য 4f। আচ্ছা, তো 4f এর জন্য আমার ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার কত, 0। এল এর ভ্যালু যখন 0 তখন এম এর ভ্যালু কত, 0। এল এর ভ্যালু যখন 1 তখন এম এর ভ্যালু কত, -1 0 +1। এন এর ভ্যালু যখন 2 তাহলে -2 -1 0 +1 +2। এন এর ভ্যালু যখন 3 -3 -2 -1 0 +1 +2 +3, 7টা। এখন এই প্রত্যেকের জন্য যার জন্য ভ্যালু 0 তার কি 4s, এই তিনটার জন্য যথাক্রমে নামগুলো হচ্ছে px py pz, পাইয়া দেখছিলাম। তার মানে কি 4px 4py 4pz। ডি এর জন্য 4dxy 4dyz 4dzx 4dx² - y² 4dz²। আর 3 2 1 0 +1 +2 +3, এগুলো নেগেটিভ, এগুলো পজিটিভ, এগুলো নেগেটিভ, এগুলো পজিটিভ, +2 +3। এই 7টার জন্য কি 4f x × x² - 3y²। এটা লাগবে না, এটা লাগবে না, এটা লাগবে না। যার খাইজ দেখে নিস, 4f দিয়ে অ্যাকচুয়ালি ম্যাথ আসে না পরীক্ষায়। কি এটা ইন্টারেও দেখিনি আমি, ইন্টারে যে আমরা পড়াশোনা করলাম আমরাও দেখিনি, এটা অ্যাডমিশন আমি তেমন দেখিনি। ভর্তি পরীক্ষা বলতে বুয়েট ভর্তি পরীক্ষার কথা বলছি, এটা ওখানে আমি তেমন দেখিনি। আচ্ছা, সো এটার দরকার নেই, এটা ভাই লিখে রাখছি, যার খাইজ দেখে নিও। আচ্ছা, এখন প্রত্যেকটা অরবিটালে সর্বোচ্চ কয়টা করে থাকতে পারতেছে, 2টা করে। তার মানে এখানে দেখো অরবিটাল কয়টা, 2টা। 1s থাকলে মানে কি সর্বোচ্চ 2টা থাকবে, অরবিটাল আছে একটা, 2 একে 2টা, তাই টোটাল ইলেকট্রন এখানে কয়টা, 2টা। আর 2n² দিলেও কত, 2টা। তার মানে একটা অরবিটে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন এক্সিস্ট করতে পারবে, 2n² দিয়ে। ওগুলো আসছে কোত্থেকে, এই যে এই নাম্বারটা বেসিক্যালি হচ্ছে ফর্মুলাটারে হচ্ছে অ্যাকচুয়ালি মানে মেনে চলে। আর এটা আসছে হচ্ছে কি প্রত্যেকটা সেলে প্লাস হাফ মাইনাস হাফ, দুইটা স্পিনের, দুইটা অপোজিট স্পিনের, দুইটা ইলেকট্রন দুই দিকে রোটেট করে, এই জন্য হচ্ছে দুইটা ইলেকট্রন দুই দিকে ঘোরাফেরা করতেছে। এই যে প্রত্যেক জায়গায় এরকম করে দুইটা করে ইলেকট্রন আছে, ইলেকট্রনগুলোর মার্কগুলোকে আমরা এইভাবে ডিফাইন করি, এটা হচ্ছে প্লাস হাফ, এটা হচ্ছে মাইনাস হাফ, এইভাবে। ওকে, আচ্ছা, সো এই যেটার জন্য এটা পুরাটা গেল, এই চারটা একবার দেখে নিও, পারবা। সো আই গেস এই চারটা বুঝছো, যদি বুঝে থাকো আল্লাহ। এইবার আসি হচ্ছে আমাদের ইলেকট্রন কনফিগারেশন রুলস অ্যান্ড রেগুলেশনস।
ইলেকট্রন কনফিগারেশন রুলস অ্যান্ড রেগুলেশনস হচ্ছে আমাদের বেসিক্যালি চারটার মধ্যে হচ্ছে আমাদের তিনটা পড়া লাগবে, আর একটা হচ্ছে পাউলিস রুলস আছে একটা, পাউলির বর্জন নীতি, ঠিক আছে। সো ওইটা আমাদের লাগবে না, আমাদের এই তিনটা লাগবে, আউফবাউ লাগবে, মেডলাং লাগবে, আর হুন্ড লাগবে। আচ্ছা লাল কালি যেহেতু এটা সবুজ বানাইছি, আউফবাউ লাগবে, মেডলাং লাগবে, আর হুন্ড লাগবে। আচ্ছা আউফবাউ প্রিন্সিপাল, তা আউফবাউ প্রিন্সিপাল, আচ্ছা মজার ব্যাপার বলি, আউফবাউ ভাই বাংলায় বলে দিই, ইংলিশে লেখা আছে পড়লেই বুঝবা। আউফবাউ বেসিক্যালি হচ্ছে আউফবাউ, এটা একটা জার্মান ওয়ার্ড, এটার মানে হচ্ছে বিল্ডিং আপ করা। অর্থাৎ বিল্ডিং আপ মানে কি, জিরো ছিল, জিরো থেকে আমি স্টেপ বাই স্টেপ ধাপে ধাপে একটা থেকে আরেকটা ছোট থেকে বড় করছি, ছোট থেকে বড় করছি, ছোট থেকে বড় করছি, এখানে ছিল এখানে আসছি, এখানে ছিল এখানে আসছি, এখানে ছিল এখানে আসছি, এখানে ছিল এখানে আসছি। অ্যান্ড আমরা কিন্তু অ্যাকচুয়ালি এটাই চাই যে আমরা দিনকে দিন আস্তে আস্তে নিজের ছোট থেকে বড় গ্র্যাজুয়ালি ডেভেলপ করবো। অ্যান্ড গ্র্যাজুয়ালি ডেভেলপ করার মাধ্যমে আমরা কি বড় হইতে পারবো। স্বাভাবিক, লাইফে বড় করার জন্য অ্যাকচুয়ালি সব কিছুই ছোটো থেকে বড় বানানো দরকার। ধরো তোমার কাছে আজকে একটা বাড়ি ছিল, তুমি একটা বাড়ি থেকে 5টা বাড়ি বানাবো। তুমি আজকে 10 টাকা কামাইতে, তুমি 10টা দিয়ে তোমার 50 টাকা, 50 টাকা দিয়ে 100 টাকা, তারপর কখনো 1000 টাকা, 1 লাখ টাকা, 2 লাখ টাকা, 10 লাখ টাকা, এরকম করে আস্তে আস্তে তোমার ইনকাম গ্র্যাজুয়ালি গ্রো করবে। এক ধাপেই কিন্তু সবাই গ্রো করতে পারে না, ঠিক আছে। আচ্ছা, সো এই যে গ্রো করাটা, এই জিনিসটা আমরা জার্মানিতে বলি হচ্ছে, জার্মান ভাষায় এটা বলা হচ্ছে আউফবাউ। তো আউফবাউ মানে কি, সোজা বাংলায় বিল্ডিং আপ প্রসেস। সো যে প্রসেস অ্যাকচুয়ালি বিল্ড করবে, আপওয়ার্ড প্রোগ্রেসটা হবে ধাপে ধাপে, সেটারই কি আউফবাউ বলা হবে। এই রুলসটা বেসিক্যালি ডিফাইন করবে হচ্ছে ইলেকট্রনগুলা একটা অরবিটালে যাবে যে সেটা কিভাবে যাবে, বা সাবশেলে যাবে যে সেটা কিভাবে যাবে, ওদের এনার্জি লেভেলটা সিকোয়েন্সিয়ালি যাবে। সিকোয়েন্সিয়ালি মানে কি, যার এনার্জি লেভেল কম, সোজা বাংলায় হচ্ছে যার এনার্জি লেভেল যত কম তারে হচ্ছে আগে ইলেকট্রন ফিল আপ করবে, তারপর হচ্ছে তার উপরটায় যাবে, তারপর তার উপরটায় যাবে। তার মানে এরকম এখানে তো 3টা শেল আছে, অরবিটাল আছে, কথার কথা এটা বুঝো। তাহলে এইটা একটা, এটা একটা, এটা একটা, ধরো ওর এনার্জি লেভেল কম, ওর এনার্জি কম, তাহলে ইলেকট্রন আগে ওরে ফিল আপ করবে, ইলেকট্রন ওরে যতগুলো ইলেকট্রন দেওয়া দরকার ফিল আপ করে, তারপর হচ্ছে পরের সাব শেল্টারে ইলেকট্রন দিয়ে ফিল আপ করবে। এটা শেষ, তারপরেরটারেও যাবে, মানে ধাপ করে আমি দেখছি ও বড় লোক, আমি ওর কাছে যাবো না। ইলেকট্রনরা এইসব ব্যাপারে লয়াল, মানে ব্যাপারটা হচ্ছে যে ওরা মানে দেখতেছে আমি ওরে আগে গ্রো করব, তারপর আমি অন্য কোম্পানিতে যাই না ইনভেস্ট করবো। আমি আমার কোম্পানিটারে মানে একদম জিরো রাইখা দেয়া, যে ভালো আছে ওটার মধ্যে যায় না লাভ খুঁজে না, ও সবাই ধাপে ধাপে গ্রো করে করে বড় করে, ও প্রত্যেকটা অরবিটালে হচ্ছে ফিল আপ করে করে তারপর হচ্ছে ওপর দিকে যাবে গ্র্যাজুয়ালি, মানে ধাপ করে কেউ যাবে না। সো এই রুলসটারে বেসিক্যালি হচ্ছে আউফবাউ রুলস দিয়ে ডিফাইন করছে। এখন তোমার কোশ্চেন, ভাইয়া আপনি এনার্জি অরবিট লেভেল নিয়ে কথা বলতেছেন, এনার্জি কেমনে বুঝবো, মানে আমি একটা অরবিটালের এনার্জি কেমনে আছে এটা আমি কেমনে বুঝবো, কার এনার্জি বেশি কার এনার্জি কম। সো কম্প্যারিজনটা বেসিক্যালি আমরা করবো হচ্ছে n+l এর ভ্যালুর উপর। হাউ টু ডিফাইন দ্য এনার্জি লেভেল? To define the energy level, the n+l rule is followed. মানে একটা দুইটা অরবিটাল দেখবা, যার n+l এর ভ্যালু বেশি, তার এনার্জি বেশি, সেখানে ইলেকট্রন পরে যাবে, যার n+l এর ভ্যালু কম, সেখানে ইলেকট্রন আগে যাবে। ভ্যালু অফ n+l যদি বেশি হয়, তাহলে এনার্জি লেভেল বেশি, সেখানে ইলেকট্রন এন্টার্স লেটার, সেখানে ইলেকট্রন পরে যাবে। আর যদি n+l এর ভ্যালু কম হয়, তখন এনার্জি লেভেল কি কমবে, কমলে কি ইলেকট্রন ওখানে আগে যাবে। এন কি, এন হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, এল কি সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার। আচ্ছা এটা তো আমরা বুঝি, এখন তার এটা বুঝতে সমস্যা নেই যে এন কি আর এল কি, ঠিক আছে। আচ্ছা, তো 5s আর 4s এর মধ্যে কোনটাতে ইলেকট্রন আগে যাবে? ভাইয়া অ্যান্সার লিখে রাখছি, ঠিক আছে, কয়েকটা জিনিস লেখা হয়নি, তো নোট করার সময় দেখলাম এগুলো লিখে রাখছি, টান দেওয়া আমাদের জন্য ইজি হবে। এটা বেসিক্যালি আরেক জায়গায় পড়াইছিলাম তো, সো ওর জন্য অনেক কিছু লেখা হয়ে গেছিলো, এই জন্য ভাবছি এটা দিয়ে পড়াই দিই। আর আইলচেমি লাগতেছিলো দেখা করিনি, সরি, নেক্সট টাইম করবো। আবার নিচে মনে হয় যে এটা মনে লিখিনি, আবার না এটা লিখিনি, আচ্ছা এটা লিখতেছি পারানি। আচ্ছা, সো 5s আর 4s এর মধ্যে দেখো, 5s এর জন্য n এর ভ্যালু কত 5, l এর ভ্যালু কত 0, তাহলে n+l কত 5 + 0 = 5। ওকে, 4d এর জন্য n এর ভ্যালু কত 4, l এর ভ্যালু কত 2, এটা কি n এর ভ্যালু, আর d কি l এর ভ্যালু, d কত 0 1 2, তার মানে d এর ভ্যালু কত 0 1 2, তাহলে n+l এর ভ্যালু কত 4 + 2 = 6। তাহলে 5 যেহেতু 6 এর চেয়ে ছোট, তার মানে কি 5s কি 4d এর চেয়ে এনার্জি কম, তার মানে কি 5s এ ইলেকট্রন আগে যাবে। এখন কথা হচ্ছে সেম প্রসেস, তাহলে 4d আর 6s এর জন্য কি আমরা এটা একটু ট্রাই করি, চলো। 4d এর জন্য
এন এর ভ্যালু কত 4, ডি এর ভ্যালু কত 0 1 2, তার মানে 4 2, তাহলে এন প্লাস এল কত 6, 4 আর 2 6, হ্যাঁ 6 তো। আর 6s কত, এন এর ভ্যালু হচ্ছে 6, ডি এর ভ্যালু হচ্ছে 0, তাহলে এন প্লাস এল কত? তার মানে তুমি কি আমরা কোনো কারণে বলবা 4d আর 6s এর এনার্জি লেভেল সেম? তার মানে ইলেকট্রন আসলে আগে 4d তে যাবে না আগে 6s এ যাবে? মারামারি বাজবে না? মারামারি যাতে না বাজে এই জন্য আরেকটা রুল ইনক্রিজ করা হয়েছে, সেটা হচ্ছে মেডলাংস রুল। কি রুল? মেডলাংস রুল। মেডলাংস রুল, এটার জন্য বেসিক্যালি মেডলাংস রুল কাজ হয়েছে। তো এইটা বেসিক্যালি মেডলাংস রুল যেটা বলছে, যার এন এর ভ্যালু বেশি তার এনার্জি বেশি। যদি দুজনের এন প্লাস এল এর ভ্যালু মিলে যায়, তাহলে যার এন এর ভ্যালু বড় তার কি এনার্জি বেশি, আর যার এন এর ভ্যালু ছোট তার এনার্জি কম। আর যার এন এর ভ্যালু কম তার এনার্জি যেহেতু কম, তাহলে সেখানে কি ইলেকট্রন আগে যাবে। তাহলে 4s আর 6dর মধ্যে 4s আর 6dর মধ্যে সরি 4d আর 6s এর মধ্যে 4d আর 6s এর মধ্যে 4d তে কত আছে এন এর ভ্যালু 4 আর এখানে এন এর ভ্যালু 6, তার মানে কি 4 যেহেতু 6 এর চেয়ে ছোট, তার মানে 4d হচ্ছে কি লোয়ার এনার্জি লেভেল ওর, তার মানে কি ইলেকট্রন ওইখানেই প্রথমে যাবে। সো দুইটা কোশ্চেন, সো সামারি অফ হচ্ছে দুইটা, যে এন প্লাস এল এর ভ্যালু যদি ছোট হয় লোয়ার এনার্জি লেভেল লোয়ার, আল্লাহ আমার তো কবে এসব ঠিক হবে, লোয়ার এনার্জি লেভেল। আর এন প্লাস এল এর ভ্যালু যদি সেম হয়, তাহলে যার এন এর ভ্যালু ছোট তার এনার্জি লেভেল কি লো, আর যার এনার্জি লেভেল লো সেখানে ইলেকট্রন আগে যাবে। তিনটা কম্প্যারিজন, ধরো 6d 5s 6d 5d আর 7s তিনটার মধ্যে ইলেকট্রন কই আগে যাবে, প্রত্যেকের এনার্জি লেভেল বের করব, 6d বের করলাম 5d বের করলাম 7s বের করলাম। 6d এর জন্য এন প্লাস এল এর ভ্যালু 8, বাট এই দুইজনের জন্য সেম, তার মানে কি ও সবার চেয়ে বড়। বাট এই দুজনের মধ্যে কে ছোট আর কে বড়? এই দুজনের মধ্যে হচ্ছে 7s বড় 5s ছোট, কারণ কি 5s এর জন্য কেনের ভ্যালু 5, 7s এর জন্য কেনের ভ্যালু 7, তার মানে কি 5d সবার ছোট তার চেয়ে একটু বড় বাই 7s তার চেয়ে বড় কি 6d। সো সবার আগে ইলেকট্রন কই যাবে 5d তে যাবে। এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এখানে আমি তো 5d 6s 5d 6d 7s দিছি, এখানে তোমার ধরো অন্য অরবিটাল দিতে পারে, বাট এগুলো আসবে। আচ্ছা, এই টোটাল জিনিসটাকে বেসিক্যালি আমরা কম্পেয়ার করছি হচ্ছে এই দুইটা রুলকে আমরা কম্বাইন করার পর এইভাবে আসছি। ইলেকট্রন প্রত্যেকটা ধাপের আগে হচ্ছে কমপ্লিট করবে, ফার্স্ট হচ্ছে 1s এ যাবে, ফার্স্ট হচ্ছে 1s কমপ্লিট করবে, ঠিক আছে? ওকে, ফার্স্ট হচ্ছে আমার 1s কমপ্লিট করবে, 1s কমপ্লিট করার পর আসবে হচ্ছে 2s এ, 2s কমপ্লিট করার পর আবার যাবে কই 2p তে, তারপর আসবে হচ্ছে 3s এ, তারপর আবার আসবে কই 3p তে, 3p তে যাওয়ার পরে যাওয়ার কথা ছিল 3p 3d, বাট যাবে কই 4s এ। কেন? ওই যে 3p আর 3d এর মধ্যে এনার্জি লেভেল কার বেশি? 3d এর বেশি, তাহলে 3p এর আগে কি 3p এর চেয়ে 4s এ যাবে। অ্যান্ড মজার ব্যাপার হচ্ছে এরকম করে এরকম প্রত্যেকটা ধাপ করে করে 3d গেল, তারপর 4p, তারপর 5s এরকম করে যাবে। মজার ব্যাপার হচ্ছে প্রত্যেকটা যে লাইন, এরকম প্রত্যেকটা যে লাইন আছে, এই প্রত্যেকটা লাইনের মধ্যে যতগুলো অরবিটাল পড়বে, যেমন এই লাইনে কয়টা পড়ছে 1টা 2টা 3টা, এই লাইনে কয়টা পড়ছে 1 2 3 4 4টা, এই প্রত্যেকটার জন্য এন প্লাস এল এর ভ্যালু সেম। সেম হইলে দেখো প্রত্যেকটার মধ্যে সেম থাকলেও কি ওর মধ্যে এই প্রত্যেকটার মধ্যে এন এর ভ্যালু সেম, তো এই লাইনের জন্য দেখো এখানে 4 5 6 7, এন্ড প্রত্যেকটা যখন এখানে এক করে বাড়ছে তখন কি 4 এর জন্য যখন এফ হইছে, 5 এর জন্য কি একটা কমছে ডি, 6 এর জন্য কি আরো একটা কমছে পি, 7 এর জন্য কি আরো একটা কমছে এস। সো এগুলো হচ্ছে একটি গ্র্যাজুয়ালি কমে বাড়ে, ওইটা অ্যাকচুয়ালি তোমরা হচ্ছে একবার খাতায় যদি আঁকো তাহলে আর কি বুঝবা যে প্রত্যেকটা লাইনের জন্য এখানে এন এর ভ্যালু সেম থাকবে। আর হচ্ছে কি এগুলো হচ্ছে বেসিক্যালি প্রত্যেকটার চেয়ে একটা চার একটা হচ্ছে ধাপে ধাপে। ওকে, আচ্ছা, যদি এইটুক বুঝে থাকো, এ কয়টা মলিকুল আছে আমি কয়েকটা করাই দিব আর কয়েকটা হোমওয়ার্ক দিয়ে দিব, ঠিক আছে? হোমওয়ার্কগুলো বাসায় কমপ্লিট করবা, এরপর যাব হচ্ছে ব্যতিক্রমতায়। বাই দ্য ওয়ে, আল্লাহর রাস্তে পিরিয়ডিক টেবিল দেখে 1 থেকে 30 পর্যন্ত 1 to 30 অ্যাটমিক নাম্বার মাস নাম্বার দুইটাই হচ্ছে মেমোরাইজ করে ফেললো, ঠিক আছে? আমি আজকে লিখে দিচ্ছি, প্যারা নেই। কার্বন, কার্বনের আমার হচ্ছে ইলেকট্রন আছে কয়টা, সরি 6টা, মানে কার্বনের অ্যাটমিক নাম্বার তো 6, তার মানে কি ইলেকট্রন আছে 6টা। এখন কার্বন 6 যদি থাকে সব সময় যখন আঁকবা, আমি এটা একটু কপি পেস্ট করি, ধরো কপি পেস্ট যদি করি এখান থেকে এইটুকু এইটুকু
এইটুকু আই গেস হইছে, হয়ে যা ভাই। হইছে। হ্যাঁ, ওকে, ডান, কাজে লাগবে। হবে। দেখো ফার্স্টে C6 1s, এস অরবিটালের সর্বোচ্চ কয়টা যাবে? 2টা। এস অরবিটালের সর্বোচ্চ কয়টা যাবে? 2টা। ওই দেখো একটা অরবিটাল ছিল, তার মানে একটা অরবিটালের জন্য একটা। যখন পিতে যাবে, পিতে সর্বোচ্চ কয়টা যাবে? 3টা অরবিটাল ছিল না, px py pz, প্রত্যেকটা 2টা করে, তাহলে 3 দ্বিগুণে সর্বোচ্চ 6টা। ডি অরবিটালে কয়টা যাবে? 10টা। 5 দ্বিগুণে 10, -2 -1 0 +1 +2। এস অরবিটালে যাবে হচ্ছে 2টা, পি অরবিটালে যাবে হচ্ছে সর্বোচ্চ 6টা, ডি অরবিটাল ফিল আপ করবে 10টায়, এফ অরবিটাল ফিল আপ করবে 14টায়। -3 -2 -1 0 +1 +2 +3, -3 -2 -1 0 +1 +2 +3, 7টা। 7টা হলে 7 দ্বিগুণে 14টা, ডি হলে 10টা, পি হলে 6টা, এস হলে 2টা। আচ্ছা, সি ইকুয়াল টু 6, তাহলে কি 1s 2 2s 2 2p, 2 দ্বিগুণে 4। দেখো পি অরবিটালে বাকি আছে কয়টা? 3টা। সো পি অরবিটাল কিন্তু 6 হবে না, হবে কত? 3। তার কারণ কি 3টা বাকি আছে, বেশি তো আর যাবে না। ক্লোরিন, ক্লোরিন 17, তাহলে কি 1s2 2s2 2p6 10টা, 3s2 10 আর 2 12, 13 14 15 16 17, বাকি আছে 5টা। তাহলে বাকি আছে 5টা মানে কি 3p 5। ওকে, এরপরে সো ও বেরিলিয়াম করি নাই, সরি বোরন করি নাই। বোরন হচ্ছে 5। বোরন 5 মানে কি? বোরন 5 মানে কি? কপি করে দিই। ওয়ান এস টু 2s2 2p1 5। আচ্ছা এখানে 6 হবে না, 2 3 4 3 3 এ কি রে ভাই, এইসব বড় বয়সে যদি এইসব ভুল করি কেমনে কি? বেরিলিয়াম গেল, সোডিয়াম গেল, ক্লোরিন গেল, অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম হচ্ছে কত? 13। 13 হইলে কি -2 2s2 2p6 3s2 12 আর 1 13, 3p1। জিঙ্ক, জিঙ্ক হচ্ছে 30 30 হলে কত? 1s2 2s2 2p6 3s2 3p6। 3p6 এর পরে 3d তে যাবে? যাবে না। এই যে 3p এর পরে গেছে কই? 4s এ। 4s এ গেছে মানে কি আমার 4s ফিল আপ করবে। 4s এ কয়টা? 2টা। তারপর বাকি আছে কয়টা? 12 4 18 20 3d 10। ক্লিয়ার? ওকে, বাকি আছে কয়টা? 1 2 3 4 5 6। এই 6টা বাসায় হোমওয়ার্ক করবা, ঠিক আছে? এই 6টা বাসায় হোমওয়ার্ক করবা। আর এরপরে আসো পরের টপিকে। এখন এই পর্যন্ত যাওয়ার পরে আমরা এইবার হচ্ছে যাব হুনস প্রিন্সিপালে। হুনস প্রিন্সিপাল কি? হুনস প্রিন্সিপাল হচ্ছে একটা ডিফারেন্ট প্রিন্সিপাল, যেটা হচ্ছে বেসিক্যালি আউফবাউ থেকে একটু ডিফারেন্ট। হুনস প্রিন্সিপাল বলছে হচ্ছে এভরি আইসো এনার্জেটিক অরবিটাল ইন আ সাবশেল ইজ সিঙ্গলি অকুপাইড উইথ ওয়ান ইলেকট্রন বিফোর এনি ওয়ান অরবিটাল ইজ ডাবলি অকুপাইড অ্যান্ড অল ইলেকট্রনস ইন সিঙ্গলি অকুপাইড অরবিটালস হ্যাভ দ্য সেম স্পিন। ভাই আঁকাও বুঝি নাই, মাথাও বুঝি নাই, কি বুঝাইছেন কিছু বুঝি নাই। বোঝ আইসো এনার্জেটিক বাংলায় হচ্ছে সমশক্তি সম্পন্ন। সমশক্তি সম্পন্ন মানে কি? আইসো ভাইয়া, আইসোটো পড়ানোর সময় বলছিলাম না আইসো মানে সেম, তার মানে আইসো মানে সেম। আর এনার্জেটিক মানে সমশক্তি সম্পন্ন, সেম এনার্জি লেভেল এর আছে এরকম, সেম এনার্জি আছে এরকম অরবিটাল। দেখো এনার্জি কার উপর ডিপেন্ড করছিল বলো তো? এন প্লাস এল এর ভ্যালুর উপর না? তাহলে এন প্লাস এল এর ভ্যালুর উপর যদি ডিপেন্ড করে, এনে কি আমার এম কোনো কাজ করছে? আমার কিন্তু এম এর ভ্যালু এনার্জির জন্য কোনো কাজ করে নাই। তার মানে
যদি এমন হয় পি এক্স পি ওয়াই পি জেড, ওরা কি, ওদের কি এনার্জি লেভেল কারো কি কম বেশি থাকবে? কারণ এর জন্য ধরো 3px 3py 3pz, এটার এনার্জি লেভেল কত? n প্লাস এল এর ভ্যালু 3 আর 1 4, এটার জন্য 3 আর 1 4, এটার জন্য 3 আর 1 4। কারণ px ওর জন্য তো p এর ভ্যালু কত 1 না, তাহলে 3 + 1 = 4। প্রত্যেকের জন্য যেহেতু n প্লাস এল = 4, তার মানে কি প্রত্যেকে সেম এনার্জি লেভেল, অর্থাৎ প্রত্যেকটা অরবিটাল সেম সাবশেলের আন্ডারে যে কয়টা অরবিটাল থাকে প্রত্যেকের এনার্জি লেভেল সেম থাকে। এখন এই প্রত্যেকটা এনার্জি লেভেল যে সেম থাকবে, ওরা কখন সবচেয়ে বেশি স্টেবল থাকবে? যখন ওদের মধ্যে একটা ইলেকট্রন থাকবে, সিঙ্গেল ইলেকট্রন থাকবে অরবিটালগুলোতে, অথবা ডাবল ইলেকট্রন থাকবে। অর্থাৎ জিনিসটা অনেকটা এইরকম, এটা আর যদি আরেক দূর দেখো, আমার ফর এক্সাম্পল অক্সিজেন না, কারে দিয়ে দিব? তো ইলেকট্রনগুলো বেসিক্যালি কিভাবে যাবে? ইলেকট্রনগুলো হচ্ছে বেসিক্যালি একটা একটা করে যাবে, একটা একটা করে যে আগে হাফ ফিল করবে তারপর ফুল ফিল করবে, এটা মনে রাখবা। তাহলে লিখে দিই, ইলেকট্রন ইলেকট্রন অরবিটাল, বাংলায় লিখলাম, অরবিটালগুলোকে আগে একটা করে গিয়ে গিয়ে হাফ ফিল করবে, তারপর ফুল ফিল্ড করবে। ফুল ফিল করবে মানে কি? দুইটা করে ইলেকট্রন যাবে, হাফ ফিল মানে একটা করে ইলেকট্রন যাবে। যেমন অক্সিজেন, নাইট্রোজেন 7, নাইট্রোজেন 7 হচ্ছে 1s2 2s2, এগুলোতে তো ফুললি নর্মালি যাবে। তা 2px 2py 2pz, প্রত্যেকটার মধ্যে একটা করে ইলেকট্রন যাবে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। যখন অক্সিজেন 8 হবে 1s2 2s2 2p 2p 2p, তাই না? তাহলে কি ফার্স্টে 2px 2py 2pz, তাহলে কি ফার্স্টে হচ্ছে একটা করে ইলেকট্রন যাবে, 2px এ একটা যাবে, y একটা যাবে, z একটা যাবে, গেল। বাকি আছে আর একটা ইলেকট্রন, না এই একটা ইলেকট্রন পরে এসে অ্যাড হবে। তাহলে হবে কি 1s2 2s2 2px 2 2py 2 2pz 2, সরি 2py1 2pz1, এভাবে। ঠিক আছে, অর্থাৎ আগে হচ্ছে একটা করে ফিল আপ করবে, শেষ করার পরে প্রত্যেকটাই দেখো একটা করে আগে ফিল আপ করবে, ফিল আপ করে শেষ করার পরে দেন আমার নতুন করে আরেকটা আসবে, অর্থাৎ আগে আসবে না। অ্যান্ড ফার্স্টে যে আসতেছে, অ্যান্ড প্রত্যেকটার মধ্যে যখন একটা করে থাকবে, প্রত্যেকটা অরবিটালে যদি একটা করে থাকে, একটা করে, তখন হচ্ছে হাফ ফিল্ড, দুইটা করে ফুল ফিল্ড। যখন একটা করে থাকবে তখন কি থাকবে? এগুলো হাফ ফিল থাকবে, আর ফুল ফিল থাকলে হচ্ছে কি থাকবে? দুইটা করে থাকবে, ডাবল ডাবল থাকবে। যেমন এস সাবশেলে কয়টা আছে ইলেকট্রন? এক অরবিটাল আছে একটা, তার মানে কি ওখানে হাফ ফিল্ডে ইলেকট্রন থাকবে একটা, ফুল ফিল্ডে থাকবে কি দুইটা, অর্থাৎ পজিটিভ স্পিন নেগেটিভ স্পিন। পি সাবশেলে ফুল ফিল্ড আছে কয়টা? ফুল ফিল্ডে হাফ ফিল্ডে থাকবে কয়টা? তিনটা, কারণ অরবিটাল তিনটা, পিএক্স পিওয়াই পিজেড, পিএক্স পিওয়াই পিজেড, প্রত্যেকটাতে একটা একটা করে যদি যায় তাহলে হবে হচ্ছে 3, আর 2 2 2 করে গেলে তখন থাকবে কত? 6। ডি এর জন্য dxy dyz zx dx স্কয়ার মাইনাস y স্কয়ার dz স্কয়ার dz স্কয়ার, তাহলে ওখানে থাকবে কত? হাফ ফিল্ডে 5, আর ফুল ফিল্ডের জন্য থাকবে কত? 10টা, জোড়ায় জোড়ায় থাকবে প্লাস হাফ মাইনাস হাফ। এফ এর জন্য কি প্লাস হাফে থাকবে হচ্ছে 7টা, আর যদি প্লাস হাফ মাইনাস হাফ একসাথে থাকে, যে কোনো স্পিন সেম স্পিন হওয়া লাগবে, এমন না। এই ধরো এটা হচ্ছে একটা অরবিটাল, এটা ধরো একটা অরবিটাল, এরকম ফার্স্টে এরকম, একজন এরকম একজন এরকম, এরকম হবে না, প্রত্যেকে এরকম হবে, ও এরকম 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 সেম দিকে হবে। ঠিক আছে, আচ্ছা, যদি তাই হয় তাহলে কি হাফ ফিল্ডে থাকবে কয়টা? 7টা, ফুল ফিল্ডে গিয়ে হবে কয়টা? 14টা। এইভাবে দ্য ওয়ে দে ক্যান বি মোর স্টেবল, এই ওয়েতে হচ্ছে এই মানে অরবিটালগুলো বা সাবশেলগুলো অনেক বেশি স্টেবল থাকতে পারবে। অ্যান্ড এইখানে হচ্ছে কনসিডারেশন, রিজন অ্যান্ড সাপোর্ট। স্টেবল থাকবে যখন, কখন? এই যে ভাই লিখেও রাখছি, যখন হাফ ফিল্ড থাকবে অথবা ফুল ফিল্ড থাকবে। একটা ফুল আছে
4টা হাফ আছে, 4টা হাফ করে আছে, তার মানে কি দেখো এটা কি এই টোটাল জিনিসটাকে এখন আমার স্টেবল থাকবে, থাকবে না, কারণ এখানে একটা ফুল আছে বাট এখানে কিন্তু হাফও নাই। তো এখান থেকে একটা ইলেকট্রন এই যে এখানে আসলো, এখান থেকে একটা ইলেকট্রন এখানে আসলো, ধরো আমার লেজার কই পাইছি, আচ্ছা এখান থেকে একটা ইলেকট্রন এখানে আসলো, যখন এইখানে আসবে তখন কি দেখো এখানে একটা হয়ে গেছে, এখানেও একটা হয়ে গেছে, একটা দিলে এস অরবিটালে, এটা তো এস অরবিটাল দেখেই বুঝতেছো, তো এস অরবিটালে কিন্তু সমস্যা নেই, কারণ এস অরবিটালে আমার থাকতেই পারবে কয়টা, সর্বোচ্চ 2টা, যদি অর্ধেক থাকে হাফ ফিল আর ফুল থাকলে ফুল ফিল, মানে ও অ্যাকচুয়ালি কেউ কষ্টে আছে ওটা অ্যাকচুয়ালি নিতে চাবে না, ও চাবে আমরা সবাই ভালো মতো থাকি, ঠিক আছে, ও চাবে সবাই আমরা ভালো মতো থাকি। তো সেম স্পিনে আবার এখানে যেরকম যাবে, এখানে যখন যাবে তখন হচ্ছে সেম স্পিনে যাবে, তেমন খেয়াল কর যখন এখানে আছে এরকম, যখন এই সাইড থেকে এই সাইডে চলে আসলো, কথার কথা জিনিসটা এরকম হলো, আমার তো রোটেশন সেমই আছে, আমি জাস্ট উপরের দিকে ছিল মাথাটা এরকম করে ঘুরাই দিলাম, আমার তো সমস্যা নাই, আমার সমস্যা নাই যেহেতু, সো তখন কি এখানে হাফ ফিল্ড হয়ে গেল আবার, সো এই পুরাটা তখন আমার হাফ ফিল্ড হয়ে আসবে, আর এটাও কি আমার হাফ ফিল্ড চলে আসবে, সো দুইটাই যদি সেম স্পিন ইলেকট্রন দিয়ে হাফ ফিল্ড থাকে তখন হচ্ছে আর একটু বেশি স্টেবল থাকবে। অ্যান্ড এইটার জন্য বেসিক্যালি হচ্ছে কপারের আর ক্রোমিয়ামের একটু ঝামেলা আছে, এখান থেকে আমাদের ইলেকট্রন বিন্যাসের একটু এক্সেপশন আসবে। সো এক্সেপশনটা কি, ধরো আমি ক্রোমিয়ামটা নিচে যেহেতু লিখে রাখছি আমি ক্রোমিয়ামটাই দেখাই, বেসিক্যালি দেখো ক্রোমিয়ামের হওয়ার কথা কি ছিল, ক্রোমিয়াম হচ্ছে 29, ওকে 1s2 2s2 2p6 3s2 3p6 4s2, তার মানে কি 20, আর বাকি আছে কয়টা, 9টা, 20 29 থেকে 20 গুলো থাকে 9, তাহলে 3d9, মজা হয়েছিল, এটাই ভালো হয়েছিল, কিন্তু কাহিনী অন্য জায়গায়। আচ্ছা, সো এখানে থাকবে কয়টা, 2টা, এখানে থাকবে 1 2 3 4 5, সবগুলার একটা করে দিল, তারপর আবার নতুন করে 6 7 8 9, খেয়াল কর এটাকে বাদ, তখন এইখান থেকে একটা ইলেকট্রন এখানে চলে যাবে, আর এটা কি হয়ে যাবে, মুছে যাবে, মুছে গেলে তখন কি হয়ে যাবে আমার নতুন করে অরবিটালটা কিরকম দাঁড়াবে, এটা নিয়ে রাখবো কেমনে, নতুন করে আমার অরবিটাল কিরকম দাঁড়াবে, এরকম দাঁড়াবে না, এখানে একটা 10টা, সো এখানে দেখো এটা কি ফুল, এটা কি হাফ, দে উইল বিকাম মোর স্টেবল। সো ক্রোমিয়ামের নতুন ইলেকট্রন কনফিগারেশনে তখন কি দাঁড়াবে, এই যে 4s1 3d10, 4s1 এই যে 4s1 3d10, খেয়াল করছো, সো 4s1 কেন হয়েছে, যে এখান থেকে একটা ইলেকট্রন এখানে ছিল 2টা, এখান থেকে একটা ইলেকট্রন এখানে চলে আসছে, আসার কারণে তখন 2টা সাবশেলই রেসপেক্টিভলি একটা কি হয়েছে হাফ ফিল, আরেকটা কি ফুল ফিল, 4s1 ছিল ওইটা হচ্ছে হাফ ফিল, 3d10 হয়েছে কি ফুল ফিল, তখন কেরা মোর স্টেবল। অ্যান্ড এরকম বেসিক্যালি হচ্ছে মজার ব্যাপার হচ্ছে কি তোদের পিরিয়ডিক টেবিলে যে এই কপার আর ক্রোমিয়ামের যে 2টা গ্রুপ আছে, এই 2টা গ্রুপের যে কয়টা মৌল আছে ওই কয়টার প্রত্যেকটা হচ্ছে এক্সেপশনাল, ঠিক আছে, এখন কাহিনী যেটা সেটা হচ্ছে এই 5টা আর কি একটু পরে রাখো, মানে বেসিক্যালি আসে হচ্ছে এই দুইটা এই ক্রোমিয়ামের, খেয়াল করো এটা একটু বড় করে দিই, এই ক্রোমিয়াম ভাই একটা চার্ট করে দিছি, চার্টের মধ্যে দেওয়া আছে 5টা, এই 5টা পড়লেই হবে, আর তখন কোনোটা পড়া লাগবে না বা এইগুলো ইন্টারে আছে। আচ্ছা ক্রোমিয়ামে 4s2 3d4, সো হবে কত 4s1 3d5, এখান থেকে একটা ইলেকট্রন এখানে চলে যাবে, এখান থেকে একটা ইলেকট্রন এখানে গেলে তাহলে হবে কত 3d5, আবার এখান থেকে একটা ইলেকট্রন এখানে গেলে যে 4s1 3d10, এখান থেকে একটা ইলেকট্রন এখানে গেলে 4s1 5s1 4d5, এখান থেকে 5s2 4d9 আছে, হবে কত 5s1 4d10, সেম জিনিস 6s2 5d9, এটা বেসিক্যালি হচ্ছে চার্টের মাঝখানে 4f14 একটা চলে আসে, সো এখানে চলে আসবে, সো এই 5টা আছে, 5টা একটু দেখো, এই 5টা দেখলে আর কোনোটা পড়া লাগবে না। সো এই দুইটা বেসিক্যালি ইম্পর্টেন্ট, অ্যান্ড তোমাদের কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা আসে যে ডিফাইন দ্য এক্সেপশনাল এটা সি ইলেকট্রন কনফিগারেশন
অফ কপার ক্রোমিয়াম। অনেক সময় গোল্ড দিয়ে দিতে পারে, সিলভার এগুলো দিয়েও দিতে পারে। দিলে কি নর্মালি ইলেকট্রন বিন্যাস করবা, এই যে একটা চার্ট দেখালাম না ভাই উপরে, ওই চার্টটা জাস্ট দেখবা, করবা, দাপাদাপ করে শেষ। সো বাসায় বসে হোমওয়ার্ক যেটা থাকবে এই কোশ্চেনগুলো দেখবা, আর হোমওয়ার্ক থাকবে হচ্ছে 1 থেকে 30, 1 থেকে 50 প্রত্যেকের ইলেকট্রন কনফিগারেশন। এটা বাসায় প্র্যাকটিস করবা। 1 থেকে 50 লাগবে না, যা 40 কর। আর হচ্ছে এক্সেপশনাল যেগুলো দেখাইছে ওগুলো দেখবা, অরবিটের ডিফারেন্স কেন আসে ওগুলো পড়ো, তাইলে হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, সো ইলেকট্রন কনফিগারেশনই হবে। আচ্ছা, এখানে মজার একটা জিনিস হচ্ছে ইলেকট্রন ক্যান অলসো জাম্প বিং এক্সাইটেড। ইলেকট্রনগুলা জাম্প করতে পারে, ঠিক আছে। অ্যান্ড এখান থেকে বেসিক্যালি আসে হচ্ছে ভ্যালেন্সি কীভাবে ফর্ম করে। এটা বেসিক্যালি হচ্ছে দেখো, এটার হচ্ছে তোমার যে আছে, এটা আমি আর এখন বলতেছি না, এটা চ্যাপ্টার 5-এ একদম ডিটেলস আছে। এটা আমি বলে রাখলাম, ডিসক্লেমার দিয়ে রাখলাম, এটা চ্যাপ্টার 5-এ যখন পড়াবো তখন হচ্ছে এটা একদম ডিটেলস দেখাবো আরও। মানে তোমাদের ওই প্রত্যেকটা হাফ ফিল্ড অরবিটাল যে কটা থাকবে ওইটাই হচ্ছে তার ভ্যালেন্সি, কেমনে আসে কী আসে ওগুলো আমি পরে ইলেকট্রন নিয়ে দেখাবে। অ্যান্ড ওটা দেখবা ম্যাক্সিমাম যৌগ তুমি হচ্ছে আর কি গঠন করে দেখাতে পারছো, তখন পারতেছো না একটা যোজনই পারতেছো না, ভ্যালেন্সি কতটা মেমোরাইজ করা লাগবে না, তুমি ইলেকট্রন কনফিগারেশন করে বের করতে পারবা। ঠিক আছে, সো দ্যাটস ইট, আজকের মতো এই পর্যন্তই। সো এই পর্যন্ত এগুলো সবাই হচ্ছে রিক্যাপ করো, চেক করো, ভুল হলে ভাইরা জানাও। আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, আসসালামু আলাইকুম।